মাসুদ কামাল, আপনি সাংবাদিকের দৃষ্টি থেকে দূর থেকে দেখেন আসলে বিষয়টাকে এবং কাছে থেকেও দেখেন, আপনার কি মনে হয় যে এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কি আসলে এই যে ধর্মভিত্তিক যে জোটটি সেটি বেশি আমি বলবো যে প্রতিজ্ঞায় থাকবে, নাকি এই পাশে বেশি প্রতিজ্ঞায় থাকবে? কেননা দুই পক্ষই তো এই সনদকে সমর্থন করে। সেটা আপনার কাছে আসি, আপনি এখানে আসলে মানে পার্টিগত নারী না আর কি, তো আপনার কাছে জানতে চাই যে নারীদের আসন নিয়ে আমরা প্রতিশ্রুত সেই রকম যে প্রতিফলন দরকার ছিল নির্বাচনে সেটা দেখলাম না। নারী সংস্কার কমিশন, সেটা তো যারা কমিশন বানিয়েছিলেন তারাই রিপোর্টটা কোথায় লুকিয়ে ফেলেছেন, কোনো শব্দ নাই। যারা নারীদের বিরুদ্ধে সভা সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশে আবার যারা যোগ দিয়েছিলেন আমরা দেখলাম তারা এক হয়ে গিয়েছেন। তো নারী হিসেবে আপনার কি মনে হয় এই সামনের নির্বাচনে কি জুলাই সনদে যে পরিমাণ নারী অধিকারের কথা বলা আছে সেই অধিকারগুলি বাস্তবায়নের জন্য এই দলগুলিকে আসলেই তারা অনেক আন্তরিক, নাকি মাসুদ কামাল যেরকম বললেন যে চকলেট নিবি না কি নিবে এটা দিয়ে শেষ পর্যন্ত নারী সংস্কার আর হবে না, নারীদের এই অধিকারের সংস্কার আর হবে না? না, আপনি এবং এই যে জোট যারা তৈরি করেছেন তারা কতটুকু নারী ইস্যুতে আপনার মনে হয় আন্তরিক? আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা আমাকে করার জন্য। আমি শিক্ষক হিসেবে উত্তরটা দিব, শুধু নারী হিসেবে না। প্রথম কথা হচ্ছে যে যতগুলো দল আছে, সেটি বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, আমি মনে করি না যে কোনো একটি দল নারী প্রসঙ্গে অথবা নারীর বিষয়ে এই পরিমাণ সচেতনতা রাখেন যেই পরিমাণ দেখানোর সুযোগ তাদের ছিল। এটা হচ্ছে প্রথম কথা। জুলাই সনদে আসলে নারী বিষয়ক তেমন কোনো কথা নাই। আপনি যদি খুব ভালো ক্লোজলি দেখেন, মনিটর করেন, খুব অল্প, খুবই সামান্য, ওরকম কিছু নাই। এখন ঘটনা হচ্ছে যে ওটার মধ্যে নাই সেটা তো কোনো সংকট নাই, কারণ ওটা কি হচ্ছে সেটা আমরা সবাই জানি, এটা ডে ওয়ান থেকে জানি যে কি হচ্ছে, কেন হচ্ছে। সংস্কার কমিশন করেছিলেন না, সংস্কার কমিশনের রিপোর্টগুলি বাস্তবায়ন হবে না যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়? আমি মনে করি যে সংস্কার কমিশন করা হয়েছে, সেই সংস্কার কমিশন কখনোই যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তত নারী সংস্কার কমিশনটি আমার মনে হয় না যে তাদের ইচ্ছায় তারা করেছেন। কারণ রাষ্ট্র যখন একটি কমিশন করে এবং সেই কমিশনের প্রধানকে যখন নিরাপত্তা দিতে রাষ্ট্রই ব্যর্থ হয়, সেই কমিশনের প্রধানকে নিয়ে যখন একদম পাবলিক স্পেয়ারে অশ্রব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এখানে উপস্থিত প্রতিটি পলিটিক্যাল পার্টি, বিএনপি, এনসিপি, জামাত ইসলাম এবং বামপন্থীদের অনেকগুলো পার্টি সমেত যখন নীরবতা পালন করে, তখন সেটি স্পষ্ট হয় এই রাষ্ট্রের নারীর অবস্থা কি হয়। এবং এনসিপির তো অবস্থা আরো ভয়ঙ্কর, কারণ এনসিপির অন্যতম মুখ্য সদস্য হাসনাত আব্দুল্লাহ সেই সমাবেশে উপস্থিত থেকে নীরবতা পালন করে। এটা হচ্ছে অন পেপার। জামাত ইসলাম যে কিনা সার্বক্ষণিক বলে নারীকে আমি সম্মানিত করব, সেই জামাত ইসলাম এই ক্ষেত্রে একেবারে নীরবতা পালন করে। অর্থাৎ জামাত ইসলামকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, কোথায় লেখা আছে নারীকে পাবলিকলি অসভ্য ভাষায় গালিগালাজ করা যাবে? তারা সেদিন চুপ ছিল। কেন ছিল? কারণ ভোটের বাজারে দর বেশি। বিএনপি যে কিনা বলে অনেক ভোট আছে, না 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 আসতে ওটাতে তুষার ভাই এই প্রসঙ্গে কমিশনের যারা নারী তারা 8 ঘন্টা কাজ করে, তারা তো রানী না। না না, আমি আপনাকে একটা কথা বলি এবং আমি ওটা শেষ করি, কারণ এনসিপি কে বললাম, জামাতকে বললাম, বিএনপি কে না বললে তো হবে না। বিএনপি মনে করেছে ওর অবস্থা তো একদম নতুন বোর মতো, কোড অ্যান্ড কোড। খুব প্রবলেমেটিক একটা কথা বলেছি, মানে কি বলবো কিছুই বলবো না, আমি ভোট আমার মানে চলে যাবে। এটা হচ্ছে এই পুরো প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান, এটা হচ্ছে একদম। এরপরে আসেন, এবার আপনি যে প্রসঙ্গটা বললেন যে নারী সংস্কার কমিশনের কথা, নারী সংস্কার কমিশন বাদ, ওগুলি নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। কারণ কি, আপনি খেয়াল করে দেখবেন খুব টেকনিক্যালি নারী প্রসঙ্গটি বড় দল বিএনপি এড়িয়ে যাচ্ছে। এটা এই জন্য এড়াচ্ছে না তারা যে এই বিষয়ে তারা সচেতন না, এটা এই জন্য এড়াচ্ছে কারণ তারা জানেন যে এটি এমন একটি সেন্সিটিভ জায়গাতে পৌঁছেছে, বাংলাদেশের যে মানুষ আছে সেই মানুষকে এমন ভাবে এটি এই বিষয়ে কোনো কথা বললে আপনার তাদেরকে মিসগাইড করা সম্ভব। এই জন্য তারা এই বিষয় নিয়ে খুব একটা আলাপে নাই। কিন্তু তাই বলে যে তারা মনে করে না তা তো না। কারণ আপনি যে মাসুদ কামাল ভাই বলল জামাত ইসলামের কথা, আমার প্রশ্ন হচ্ছে বিএনপিতে কি নারী নেত্রীর অভাব পড়ছিল? তাদের নমিনেশনের অবস্থা এরকম কেন? ডে ওয়ান থেকে আমরা জানি যে বিএনপি এবার ইলেকশনে মেয়েদের অবস্থা এরকম হবে। এনসিপি সদ্য গঠিত দল, তার নারীদের অবস্থা কোথায় গেছে?
তার নারী নেত্রীদেরকে নিয়ে বট বাহিনী থেকে শুরু করে স্লাট শেমিং থেকে শুরু করে নানা ধরনের ট্রলিং হয়েছে। কি অবস্থান নিয়েছে তারা, সেক্ষেত্রে কি প্রতিবাদটা করেছে? আর জামাত ইসলাম, এটা আমি উইথ ডিউ রেসপেক্ট, দেখেন একটা কথা আমি না বললে পারছি না, পৃথিবীতে আপনার একদম রিসার্চ এভিডেন্স বেস একটা কথা বলি, আপনি এখনো পরিষ্কার করেন, আপনি জোট নিয়ে আলাপ করছিলেন, হ্যাঁ জোট নিয়ে তো জোট তো হবে। আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে জোট তো আদর্শিকভাবে হয় নাই, সবাই বলছেন যে এটা একটা নির্বাচনী যোগ বিয়োগ, কিন্তু সেই যোগ বিয়োগে নারী কোথায়, শিশু কোথায়, মানে আমরা এটা বোঝার চেষ্টা করছি, কারণ যেহেতু নির্বাচনী যোগ বিয়োগের মধ্যে কি আমরা হারিয়ে যাবো কিনা। দাদা এই জোটটা আসলে কোনো নির্বাচনী যোগ বিয়োগেও হয় নাই। এই জোটটা খুব দুঃখজনকভাবে যেটা হয়েছে যে এটা একটা জোট হওয়ার কথা ছিল হচ্ছে বৈধতা, লেজিটিমেসি অর্জনের জোট, কিন্তু এটা সেটা হয় নাই। এখানে জোট করা লাগে তাই মানুষ জোট করছে, এগুলো আমরা শুনি। কারণ মনে করেন যার সাথে আপনি নেগোশিয়েট করে মনে করছেন, ধরেন কোন একটা পার্টি, ধরেন শরীফ ভাইয়ের পার্টি, শরীফ ভাই যদি ইলেকশন করছে না, আমার জন্য সেফ উনাকে উদাহরণ দেওয়া, ধরেন আমি শরীফ ভাই এখন বিএনপির সাথে নেগোশিয়েট করলো, আমি 120টা দল চাই, তখন বিএনপি দিল না, শরীফ ভাই তখন যে জামাতের কাছে চলে গেল, জামাত বলে 120টা দিব না কিন্তু 50টা দিব, তখন ওদিকে চলে গেল। সো এগুলো আসলে পিওর অ্যারিথমেটিক বিষয়, এখানে কোনো কিচ্ছু নাই। আর কারণ আজকে যদি আওয়ামী লীগ থাকতো, আই রিয়েলি ডাউট, এখনো আমি ডাউট করি যে আসলে তখনও কি বিএনপি জামাত এইভাবে পৃথক হয়ে যেত কিনা। শিক্ষক হিসেবে আমি এটা বলতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে জামাত বিএনপির সাথে নাই? অবভিয়াস, কারণ এটা হতেই হবে, কারণ বিএনপি যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে এই মুহূর্তে তার ভোট ব্যাংকের ক্ষেত্রে এই হিসাব করার কোনো প্রয়োজন নাই, কাউকেই নেওয়ার প্রয়োজন নেই, তাও তো সে অনেককে নিছে। এটাই একটা বিষয়, পৃথিবী তাকিয়ে রয়, এই যে এখন যেমন তাকিয়ে রয়েছে যে কি ঘটনাটা ঘটবে। কিন্তু এখানে গল্পটা আমি একটু, এখানে যে একটা কথা বলবো, যেমন আপনি নারী প্রসঙ্গে বলে আমি এখানে শেষ করব। আমি এখন পর্যন্ত জানি না 1 মাস পরে আপনার ইলেকশন হবে, আমরা এখনো পর্যন্ত কি জানি এই যে একটা মানে কি বলবো, এটাকে কি বলা যায়, 10 তারিখ পর্যন্ত প্রচারণা চলবে, তো প্রচারণা সহ মানে আসলে মানে এখানে যেমন মনে করেন যে 11 দলীয় যে জোটটি হয়েছে, এই জোটটির তো কোনো মতাদর্শিক অবস্থান দেখা যাচ্ছে না, আপনি তো দেখতে পাচ্ছেন। ধরেন 5 মিনিটের জন্য আমি ভাবলাম যে এরা জিতে গেছে, এখন এরপরে কি হবে আমি তো জানি না, তখন কি হবে, তখন কি মানে ওই মতাদর্শ, ওইটার ভাগটা কি হবে, আমরা নাগরিক জানি যে তখন কি হবে, আমরা কিন্তু জানি না। আচ্ছা তারপর দেখেন এই জোটটা, যদি এই জোটের আরেকটা সংকট বলি, এই জোটের সমস্যা দেখেন, আপনি যদি ইশতেহার পেয়েছেন, এখনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা পেয়েছেন? গতকালকে পরশুদিন সম্ভবত মুস্তাক খান একটা কথা বলেছেন, কথাটা ভালো, একাডেমিক্যালি ভেরি সাউন্ড। দলগুলো কিন্তু বলেছে তাদের আলাদা আলাদা ইশতেহার হবে, জোটের কোনো ইশতেহার না, আপনি পেয়েছেন নাকি আমি সেটা জানতে চাইছি। আপনি কোন ইশতেহার দেওয়া খুব সহজ ছিল, ইন্টারনেটে দিয়ে দিলেই হতো, কিন্তু আমার চোখেও পড়ে না, আমি জাস্ট ডাবল চেক করলাম। আচ্ছা কোনো পরিকল্পনা বিএনপির আছে, জামাতের আছে, হ্যাঁ মানে বিএনপিটা জানি, আমি বিএনপি নিয়ে বলছি না, আমি 11 দলীয় ঐক্যজোট নিয়ে কথা বলছি, তাদের কোনো পরিকল্পনা, তারা কি করবেন মানে এই বিষয়ে এসে, মানে তারা ক্ষমতায় আসছেন, আমি ধরে নিচ্ছি যে তারা ক্ষমতায় আসছেন, দেন হোয়াট টু ডু, কি করবে তারা? কি তখন আমি ঠিক জানি না, কারণ বাংলাদেশ জামাতে ইসলাম বলেছিলেন, তাদের আমির মহোদয় বলেছিলেন যে আমরা মেয়েরা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করব, বাকি সময় চলে যাব। এখন চলে যাবেন না, আপনার বাকি সময় সংসার পরিবার, সেখানে একই তো কথা, মানে আমি কর্মক্ষেত্রে থাকবো না, তাই তো, তো এবং সেজন্য আমি নিশ্চয়ই টাকাও পাবো। পরে আবার এটাও শুনছিলাম যে আমাদেরকে বসে মানে টাকাও দিবে, কত আরামের মানে জীবন আমরা পেতে যাচ্ছি, খুব আনন্দ হয়েছে। এনসিপি কি একমত? ইসলামী ঐক্যজোট একমত? এলডিপি একমত? আচ্ছা এটা যখন হবে, যেই রাষ্ট্রে, আমি এটাও বোঝার চেষ্টা করি, প্রায় যখন আপনি বলছেন, আপনি অত্যন্ত সৎ কথা বলেন, আমি এটা কথাই বলতে চাই, আপনি খুব সৎ, আপনি খুব নীতিমান, আপনার কোনো দুর্নীতি নাই, সম্ভবত আপনি যখন দুর্নীতিবাজদের সাথে বসে থাকেন এবং চুপ করে সেই দলেরই অংশ হয়ে যান, তখন আপনি কিন্তু দুর্নীতির পার্ট হয়ে যান। এই সহজ সমীকরণ কি কেউ জানে না? অনেকগুলো অভিযোগ করেছেন আপনি, আমরা এবার এইখানে ফিরতে চাই। মুন্নি আপা, আপনি বলবেন যে আপনাদের ম্যানিফেস্টো কেন নাই, কেন শুধু 31 দফার মধ্যে আপনারা আছেন, এবং আপনারা কেন 15 জন প্রার্থী দেওয়া তো খুব কঠিন ছিল না, আর যেহেতু আপনারা কিছু আসন ছেড়ে দিয়েছেন, তাহলে আর অল্প কমও দিতে পারতেন, 12 জন 13 জন দিলেও হয়ে যেত। তো এটা কেন আপনারা এই নারী প্রার্থী সেইভাবে দিলেন না, নাকি আপনাদের দলে প্রার্থী হওয়ার মতো নারী নাই? এবং আরো একটি বিষয় এসেছে যে আওয়ামী লীগ অনুপস্থিত, সেই জন্য কি আসলে আপনারা এবার জামাতকে রাখেন নাই, সাথে আওয়ামী লীগ থাকলেই রাখতেন?
না, এটা আওয়ামী লীগের থাকা কিংবা আওয়ামী লীগের না থাকাটাই কেবল একমাত্র বৈধ কোনো কারণ সেটা আমরা মনে করি না। তবে আপনি যেটা বলেছেন 5% নারী প্রার্থী, এটা একটা বড় দল এবং আমাদের দেশনেত্রী উনি তো অত্যন্ত নারী বান্ধব। আমরা এটা আশা আসলে করেছিলাম তো যে এটা ভবিষ্যতে হয়তো এখান থেকে আমাদের দলটা বেরিয়ে আসবে সেটা আমরা মনে করি। আর ম্যানিফেস্টোর কথা বলছেন, আপনারা জানেন যে আমাদের দেশনেত্রীর এরকম শাহাদাত বরণ করেছেন এবং সেই সময় আমাদের তার কিছুদিন আগেই যখন চেয়ারপারসন সাহেব উনি আসলেন 25শে ডিসেম্বর, তো সবকিছু মিলিয়ে আপনার ইশতেহারের কাজ চলছে। তবে ইন দি মিন টাইম আপনারা দেখেছেন যে আমরা নারীদের বেলায় যেমন ফ্যামিলি কার্ড কিংবা কৃষকদের বেলায় কিংবা স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি আলাদা আলাদা করে আপনারা কিছু পরিকল্পনা দিয়েছেন, আমরা পরিকল্পনা দিয়েছি। এটা কেন আপনারা একসাথে করে না করবে, এটা কাজ হচ্ছে, সেটার কাজ চলছে। অনেক সময় অনেক আপনার আনপ্ল্যান অনেক কিছু হয়ে যায়, তো ওলটপালট সংগঠন হিসেবে বিএনপি বড় দল হলেও আপনার আমাদের দেশনেত্রীর চলে যাওয়াটা, মৃত্যুবরণ করাটা একটা বিরাট বড় ধাক্কা। এটা আমাদেরকে অনেকটাই আপনার এলোমেলো যে করে দিয়েছে এতে কোনো সন্দেহ নেই। তবে সেখান থেকে বেরিয়ে এসে সেই শোক, সেই শ্রদ্ধা আমাদের দেশনেত্রীর প্রতি আপনাদের সবার যেমন আছে আমাদেরও আছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন চেষ্টা করছি, ম্যানিফেস্টো নিয়ে কাজ চলছে, ইশতেহার খুব সামনে শিগগিরই আসবে বলে আমরা মনে করি। আর তার সাথে আর কয়েকটা কথা বলি, বেশ কতগুলো কথা বলেছে তো আমাদের পূর্ববর্তী বক্তা বিএনপি ওনারা আর কি সবাই নেতিবাচক। আচ্ছা দেখেন, গণভোটটা আপনার এটাকে সামনে আনা, গণভোটটাকে প্রমোট করা, গণভোট এটা নিয়ে একটা ম্যাসিভ অ্যাওয়ারনেস তৈরি করা, এই বিষয়গুলো কি কেবল বিএনপির আপনার মনে হয়? আপনার মানে এটা কি এটা তো আসলে কার এই দায়িত্বটা? মানে যেটা আমি আপনাকে উত্তরটা দেই তাহলে, গণভোট হচ্ছে মানুষ ভোট দিবে হ্যাঁ অথবা না, সেটা না। মানুষ ভোট দিবে হ্যাঁ অথবা না, সেটা তো ঠিক আছে। গণভোটের অ্যাওয়ারনেস শুধু এতটুকুই হবে যে মানুষকে আহ্বান করা হবে যে আপনি হ্যাঁ দিবেন না না দিবেন, আপনি এসে ভোট দিবেন। হ্যাঁ বা না এর পক্ষে তো প্রচার করার কোনো কথা না। না আমি সেটা বলিনি, হ্যাঁ বা না। গণভোট বিষয়টার উপর কি কি থাকবে গণভোটে, কিরকম ব্যালট পেপারটা হবে গণভোটে, এমন তো না যে রোজ গণভোট হচ্ছে কি কয়বার হয়েছে এর আগে অতীতে? 3বার। তো 3বার যদি হয় এটা 4th টাইম। তো এটার সাথে আমাদের পাবলিকের কি খুব সব জানা আছে যে কতগুলো বিষয়, অনেকগুলো প্রশ্ন উত্তর থাকবে হ্যাঁ অথবা না। হ্যাঁর পক্ষে আমরা এখানে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করছে বিভিন্ন ওয়েস্টেড কোয়ার্টার্স বিএনপির এগেইনস্টে আছে, দাঁড়িয়ে আছে তারা ওই একেবারে একসাথে একাট্টা হয়ে, হ্যাঁ আপনার ওই যে আমরা বলছি যে এটাতে হ্যাঁ হতে হবে, ওনারা অন্য মানুষজন বলছে বিএনপি তো চায় না গণভোটে হ্যাঁ জিতুক, বিএনপি তো না ভোটের ক্যাম্পেইন করছে। কোথায় করছে কেউ বলতে পারবে? না আমি সেটা দলীয় সিদ্ধান্ত, গণভোটে তো ভোটাররা এককভাবে সিদ্ধান্ত নেয়। এক্স্যাক্টলি তাই। আমরা বলেছি যে ম্যাসিভ ভোটার সে হ্যাঁও দিতে পারে নাও দিতে পারে, তো সেখানে আপনি কি তাকে চাপ দিতে পারেন? হ্যাঁ, না আমি পারি না, তো সেটা আমি বলি নাই, আমরা তো পারি না সেটা। আমি বলেছি কি নির্বাচন কমিশন বলুন, সরকার বলুন, একটা যে সত্যিকার অর্থে ভীষণভাবে সচেতনতা গণভোটের বিষয়ে তৈরি করা উচিত ছিল। একটা টাইম শর্টেজ একটা জিনিস, আর আরেকটা হচ্ছে যে এটার তো অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আর আপনি খুব ভালো করেই জানেন এই সরকার আসবার বহু আগের থেকে আমরা বিএনপি ভিশন 2030 আমাদের দেশনেত্রী যেটা দিয়েছিলেন, দ্যাট ওয়াজ পার্ট অফ সংস্কার, এবং 31 দফায় আমরা যা বলেছি সেটাই তো সংস্কার। সেখানেই আপনারা এখন যেটা আমরা দেখছি, আপনারা দেখছেন, এটা তো ভাই আমরা এই আশার এনারা বলবার বহু আগেই আমরা বলেছি। কাজেই সংস্কার নিয়ে বিএনপির কোন রকম আপনার ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। আমরা সংস্কারের জাভেদ রাসিন একটা অভিযোগ করেছেন যে আপনাদের চাইতে জামাতে ইসলামকে তারা মনে করেছেন সংস্কারের ব্যাপারে অধিকতর আন্তরিক। কারা? কে? জাভেদ রাসিন একটু আগে বলেছেন, সেজন্যই তো তারা ওইখানে গিয়েছেন, কারণ তারা চান যে এই সনদ বাস্তবায়িত হোক। আপনারা কি আসলে আন্তরিক? যদি আন্তরিক হয়ে থাকেন তাহলে তো এই যে গণভোটের জন্য হ্যাঁ বলতেন বা এটার জন্য প্রচারণা করতেন। ওনারা কিন্তু করছেন, এনসিপি কিন্তু করছে, আমরাও করছি, আমি সেটা বলছি না।
আমরা অবশ্যই করছি। আমি বলেছি এই দায়িত্বটা এটা একটা সামষ্টিক ব্যাপার, এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। এমন না যে আপনি করবেন না, আপনারা 2 জন করবেন আমরা 3 জন করব না। নো, সবচাইতে বেশি কার করার দরকার ছিল, আমি সেটা বলছি। আচ্ছা, আমার একটু জাভেদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে কথাটা আপনি বললেন, হ্যাঁ, যে সে বলেছে, আমি আপনাকে জিজ্ঞেস করি অনেস্টলি, আপনি তো আমার ডিপার্টমেন্টের ছোট ভাই না, সত্যিকার অনেস্টলি উত্তর দেবেন। আপনি কি মনে করেন যে আপনারা জামাতের সাথে যাওয়াতে আপনারা সত্যিকার অর্থে নির্বাচনে, ভোটের রাজনীতিতে, জোটের রাজনীতিতে আপনারা গেইন করবেন না লস করবেন? অলরেডি আমি আমি প্রশ্ন করব, জেন জি আপনার ফ্যামিলিতে আছে, আমাদের আছে, তাদেরও সবার আছে। আমার আশপাশে যারা আছে আমি দেখছি আপনাদের পপুলারিটি এই একটা ইস্যুতে, হ্যাঁ, এটা এখন এখানে তারা আমার সাথে একমত আপনারা পোষণ করতেও পারেন, দ্বিমত করতে পারেন, কমে গেছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনারা বলবেনই না আপনারা বলবেন না, দ্যাটস দ্য বটম লাইন। জাভেদের কাছে যাই, আমরা জাভেদের কাছে যাই। জাভেদ, আপনি কি আসলে মনে করেন আপনাদের পপুলারিটি কমেছে এবং আপনারাই বা আপনাদের পরিকল্পনা দিচ্ছেন না কেন? আমাদের কাছ থেকে তো নতুন বন্দোবস্ত আমরা শুনেছি, আপনাদের কাছ থেকে আমরা শুনেছি যে আপনারা বাংলাদেশকে ঢেলে সাজাতে চান। ধরেন সনদে নাই, কোথাও নাই, কিন্তু আপনাদের কাছে তো পরিকল্পনাটা আছে, সেটা আপনারা দিচ্ছেন না কেন? আচ্ছা, প্রথমে একটু বলি, সেটা হচ্ছে পপুলারিটির কথা। গতকালকে কিন্তু একটা জরিপ প্রকাশিত হয়েছে, যে সেই জরিপে কিন্তু এনসিপির পপুলারিটি কিন্তু বেড়েছে। আগে সব জরিপে 2 থেকে 3% হতো, গতকালকে তখন 7% হয়েছে। আমার তো মনে হচ্ছে যে পপুলারিটি আরো বাড়ছে এবং এটা যত ভোটের সামনে যাবে এনসিপির পপুলারিটি আরো বাড়বে ইনশাল্লাহ। আর গণভোট নিয়ে বিএনপি আন্তরিক না, কারণ হচ্ছে আমরা মাঠে যখন কাজ করতে গিয়েছি, মাঠে কাজ করতে গিয়ে আমরা বারবারই আমাদের বিএনপির পক্ষ থেকে তাদের একদম তৃণমূলে মেসেজ দেওয়া আছে গণভোটে না প্রচার করার জন্য। আমরা সেটার বহু প্রমাণ আমাদের কাছে আছে, এটা আমাদেরকে শঙ্কিত করেছে। এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু এই গণভোটে হ্যাঁ পক্ষে তাদের কোনো বিবৃতি এখনো নাই। ধরেন গণভোটে হ্যাঁ বলার যদি অধিকার থাকে, না বলার তো অধিকার, হ্যাঁ সেটাই বলুক, তাহলে না বলারও যদি, মানে সেই জায়গাটাই আমরা বলছি, হ্যাঁ যখন বলছে না এবং তৃণমূলের নায়ের একটা মেসেজ যাচ্ছে, তখন আমাদের মনে শঙ্কা আসছে যে তারা আন্তরিক না। আচ্ছা, আর এটা তো আপনারা এখন বুঝতে পারছেন, জোটে যোগ দেওয়ার আগেও বুঝতে পেরেছেন যে তারা, হ্যাঁ জোটে যোগ, তখন তো তারা জোটে যোগ দেওয়ার আগে, আমি বলি আপনাকে, জোটে যোগ দেওয়ার অনেক আগে থেকেই না ভোটের ক্যাম্পেইন বিএনপির পক্ষ থেকে চলছে দেশের বিভিন্ন জায়গায়, তৃণমূল পর্যায়ে। এটা আমি আপনাকে বললাম, এটা বহু প্রমাণ আমাদের কাছে আছে, একদম তৃণমূলের যারা আছেন তাদের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া আছে এটা, এবং তারা সেই হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন অনেকেই আবার বিএনপির অনেক নেতাকর্মী আবার এটার বিপক্ষেও আছেন, তারা অনেকেই হ্যাঁ প্রচারণা চালাচ্ছেন, এটাও সত্য কথা, এটাও অস্বীকার করবো না। কিন্তু এই ধরনের একটা প্রচারণা দলের পক্ষ থেকে যখন তৃণমূলে মেসেজ দেওয়া হয়, সেটা কিন্তু আসলেই শঙ্কাজনক। আর আপনি ইয়ের কথা বললেন, ইশতেহারের পরিকল্পনা কেন আগে থেকে দিয়ে দিচ্ছেন? আচ্ছা, আমাদের পরিকল্পনার ব্যাপারে 2টা ব্যাপার। একটা হচ্ছে আমাদের দলের একটা কিন্তু আমরা 5ই আগস্ট আমরা কিন্তু শহীদ মিনারে কিন্তু আমাদের দলের 24 দফা একটা ইশতেহার কিন্তু ঘোষণা করেছি আমরা, 24 দফা। সেখানে আপনাদের ভোটের ইশতেহার না, ভোটের ইশতেহার আরো পরিবর্তন হবে, আরো স্পেসিফিক হবে। আমরা বেশ কিছু পয়েন্টে কাজ করছি যেগুলো আরো স্পেসিফিক্যালি শুধুমাত্র সামনের নির্বাচন কেন্দ্রিক এবং সামনের 5 বছর কেন্দ্রিক, যদি আমি বলি আরো সেই কেন্দ্রিক হচ্ছে একটা ইশতেহার খুব শীঘ্রই আসতে যাচ্ছে, সেটা নিয়ে কাজ চলছে। একটা খুব এক্সপার্ট টিম এটার পেছনে কাজ করছেন, আমাদের দলের ভেতরে, দলের বাইরে, আমাদের ডায়াসপোরা থেকে একটা অনেক বিশেষজ্ঞ প্যানেল এটা নিয়ে কাজ করছেন। খুব শীঘ্রই ইশতেহারটা প্রকাশ করা হবে। একটা প্রশ্ন করি আপনাকে, গণভোট যদি নাও হয়, আপনারা তো জুলাই সনদের পক্ষে, তাহলে আপনারা যদি ভোটে যেতেন এবং সংসদে যান, আপনারা তো জুলাই সনদ বাস্তবায়ন করতেই পারবেন অবশ্যই। তাহলে না হলে কি আর হ্যাঁ হলে কি? না হলে কি আর হ্যাঁ হলে কি সেটার ব্যাপার না, সেটা হচ্ছে আপনি জুলাই সনদ তো শুধুমাত্র একটা দলের ব্যাপার না। একটা দল যদি পাওয়ারে গিয়ে, ধরেন এখন তাহলে সরকার করে ফেলতো জুলাই সনদ বাস্তবায়ন, সেটা কি হতো? সেটা পরিণতি কি হতো? সেটা পরিণতি তো ভালো হইতো না। আমরা চেয়েছি যে সবগুলো রাজনৈতিক দল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এই ঐক্যের মধ্যে আছে, একটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, তারা একটা সমষ্টিগতভাবে একটা জায়গায় আসুক, যাতে আমাদের পরবর্তী পথ চলাটা সহজ হয়। কিন্তু এককভাবে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের পরিবর্তন করা হয় এই আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সেটার পরিণতি ভালো হবে না। সেটা কোনো না কোনো দল সেটা বিরোধিতা করবে, বিরোধিতা চরম আকারে যাবে। এবং রাষ্ট্র নিয়ে, ক্ষমতা নিয়ে যে আমাদের দ্বন্দ্বগুলো আসলে মূলত আমরা যদি দেখি পেছন থেকে, আমরা কিন্তু এই নিয়ে
আমাদের যে মৌলিক সংস্কারের রূপরেখা কিন্তু কমিশনে দিয়েছি, আমরা স্পেসিফিক্যালি আমরা বলেছি যে কি কি সমস্যা আমরা দেখেছি আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, যেটার কারণে বারবার ফেসিবাদ ফেরত আসছে। এবং আমরা এবারও কিন্তু সেম অবস্থাটা দেখতে পাচ্ছি যে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এই যে মিডিয়ার লোকজন গিয়ে তেলে মার্কা হাসি দিয়ে একটা দরবার বসানো হয়েছে, যে দরবারে গিয়ে দেখা করছে, লাইন দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে আরো আশঙ্কা জাগাচ্ছে যে এটা কি পরবর্তীতে আরেকটা নতুন ফেসিবাদ কায়েম করবে কিনা। সেই কারণে আমরা মনে করি সকল রাজনৈতিক দলের ঐক্যের মধ্যে দিয়ে যদি আমরা এটা করতে পারতাম, এটা আমাদের জন্য ভালো হতো, আমাদের দেশের জন্য ভালো হতো। আপনার কি মনে হয় যে মিডিয়ার কারণে ফ্যাসিবাদ? না, আমি মিডিয়া একটা উদাহরণ দিলাম, শুধু মিডিয়া না, ব্যবসায়ী থেকে শুরু করে এনএসআই প্রধান থেকে শুরু করে সবাই ওই দরবারে গিয়ে লাইন লাগাচ্ছে। এইটা আমাদের জন্য খুবই আশঙ্কা একটা বার্তা দেয় যে না, পরবর্তী বাংলাদেশটা তাহলে কেমন হতে যাচ্ছে। আমরা এই পাশে আসি। হেলাল ভাই, আপনি বলবেন যে অনেকগুলো অভিযোগ এসেছে, আমরা শুনেছি যে পরিকল্পনা নাই, নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গির বিষয় শুনেছি। আপনি শুধু একটু নারীদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিষ্কারভাবে বলেন, তাহলে তো নারীরা আশ্বস্ত হয়ে যায়। বলি, আমি অনেকগুলো কোশ্চেন আসছে তো আমি একটু বলি। যেমন গণভোটটা কেন লাগবে, কেন গণভোট দরকার ছিল? কারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী তো ফেসিবাদ চলে গেছে এবং এই সরকার বসছে আর কি। তাহলে এই জনগণই তো বসাইছে, আমরা যদি সবাই একমত হয়ে যেতাম, প্রত্যেকটা সংস্কারে একমত হয়ে গেলে কিন্তু গণভোটটা লাগতো না, এই সবগুলোই বাস্তবায়ন হয়ে যেত আগে। কিন্তু যখনই দ্বিমত এসে গেল তখনই জনগণের কাছে ছেড়ে দেওয়া হলো। দ্বিমত তো থাকবে। হ্যাঁ, এই জন্য জনগণের কাছে গণভোটের জন্য আমরা এখন যাইতে বাধ্য হলাম। এটাই কিন্তু গণভোটে যাওয়া, তারা যাইতে হতো না, আমরা বুঝলাম, কারণ জনগণ চাইছিল এটা। আচ্ছা, এক নম্বর। দুই নম্বর, ওই আবার বিএনপি জনগণ না বললে তো অসুবিধা নাই, সংসদে যখন আপনাদেরকে জনগণ পাঠাবে এবং আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন আপনারা আপনাদের মতো করে আবার এটা বাস্তবায়ন করতে পারবেন। কিছু প্রবলেম আপনারা তো পক্ষে আছেন। সাংবিধানিক কিছু পরিবর্তনের জন্য যে পরিমাণ মেজরিটি দরকার, সেটা যদি না আসে তাহলে কি করবেন? তখন সবাই এক হয়ে যাবেন। সবাই তো এক হলে তো এখনই হতো, সেটা হলে তো এখনই হতো। এটা হবে না দেখি তো ওই জায়গায় যাওয়া হচ্ছে। এই জন্য জনগণ দরকার আছে। আপা বলছিলেন যে আমরা অনেকের সাথেই জোট করেছি, আওয়ামী লীগের সাথে করেছি, জাতীয় পার্টির সাথে করেছি, বিএনপির সাথে করেছি। এই কথাগুলো আসলে একটু মানে সবার দিকেই লাগে। কিন্তু যেমন আওয়ামী লীগের সাথে আমরা কোন জোট করিনি, কিন্তু আমরা 91 সালে একটা বিল এনেছিলাম, কেয়ারটেকার সরকার বিল। সেই বিল যদি অনুমোদন হয়ে যেত, পাস হয়ে যেত, তাহলে 91 সংসদে, জি 96 আপনারা যৌথ আন্দোলন করেছিলেন। 96 না, আমরা তারপরেই কিন্তু ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি দিয়েছি। আপনারা যৌথ আন্দোলন। পরবর্তীতে মাগুরার উপনির্বাচনে যখন ব্যাপক কারচুপি হলো এবং প্রধান নির্বাচন কমিশনার যখন পদত্যাগ করলেন, তখন আওয়ামী লীগ ওখানে এসে যুক্ত হয়ে গেল যে এইটা আমাদের লাগবে, কেয়ারটেকার না হলে হবে না। তখন তারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন, আমরা তো জোট করিনি। কিন্তু এরপর বলছে জাতীয় পার্টির সাথে আমরা জোট করি। কবে জাতীয় পার্টি জোট করলাম? আমাদের 86 একটা ইলেকশনের একটা দোষারোপ করা হয়। ওই সময় কিন্তু সবাই একমত হয়েছিল যে আমাদের নির্বাচন করতে হবে। কিন্তু দেখা গেল যে বিএনপির ওই সময় যারা নির্বাচনে প্রার্থী হয়েছিল, অনেকেই দুর্নীতির দায়ে নির্বাচনে হয়ে যায়, মানে বাতিল হয়ে যায়। তখন ওরা বললো যে আরে বড় বড় নেতারা বাতিল হয়ে যাচ্ছে, আমরা কেমনে নির্বাচন করি? তখন ওনারা নির্বাচন বাদ দিয়ে দিলেন। এই ইতিহাসগুলো মানুষ জানেও না, এবং একতরফা বলে যে বিএনপি আর আওয়ামী লীগ মিলে জাতীয় পরিষদ ইলেকশন করেছে। ইলেকশন সবারই করার কথা ছিল, কিন্তু ওনারা মাঝখান দিয়ে সরে পড়ছেন। এরপরে আমরা তো 2001-এ জোট করেছি। এখন আমরা ওনাদের সাথে জোট করার কারণে আমাদের নেতাদের ফাঁসি হলো। আমাদের নেতাদেরকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন বলা হয়েছে যে সাইডগুলো জোট ভাঙিয়ে দেন, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করুক, আমরা আমাদের মতো দেশ চালাবো, অসুবিধা কি? তা আমরা বলছি যে আমরা তো বুঝে শুনেই জোটটা করেছি, এবং আপনাদের ফর্মুলা অনুযায়ী আমাদের জোট ভাঙার দরকার। আপনারা এত ত্যাগ স্বীকার করলেন, এত ত্যাগ স্বীকার করলাম, করার পরে এখন আমাদের মানে অবস্থাটা এই দাঁড়াইছে আর কি। যাই হোক, এই জন্য ওনারা বলতেছেন যে আমাদের সাথে জোট করে ওনাদের অনেক লস হয়েছে। লস তো আমাদেরও হয়েছে, আমাদের নেতারা ফাঁসি বরণ করেছে। এরপরে এখন বলা হচ্ছে যে মানে এই যে আওয়ামী লীগের কথা বললেন যে চাঁপাইনবাবগঞ্জ উদাহরণ দিলেন, এই উদাহরণ তো ফখরুল সাহেবও বলেছেন। ওনার এলাকায় উনি জনসভা করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন বলছে যে আমাদের মামলা, উনি বলছে মামলা আমি দেখে দেবো, অসুবিধা নাই, আপনারা নির্বাচনে সরকার গঠন করার পরে ভুয়া মামলা। হ্যাঁ, ওখানে কিন্তু ভুয়া শব্দটা উল্লেখ করা নাই। ওখানে বলা হয়েছিল যে ঠিক আছে মামলার কথা বলছে, উনিও মামলার কথাই বলছেন। সবাই তো পরেই ব্যাখ্যা দেয়। আর এই ভুয়া মামলা আগে বলে ধরেন, ভুয়া মামলা কারা করছে বলেন? এই ভুয়া মামলা করলে তো ওনারাই করছে, আমরা করছি নাকি? বলুক উদাহরণ দেখতে জামাত কোনো ভুয়া মামলা করেছে? আপনারা কি কোনো মামলা করেছেন? আমরা জামাত হিসাবে কোনো মামলা করিনি। আমাদের যারা ভিকটিম, যারা মারা গেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলা করেছে। এখানে এরকম ভুয়া কোনো শব্দ এখানে নাই।
এরপরে আরেকটা কথা বলা হয়েছে যে শরীফ ভাই বলছেন যে আমরা একটা ধর্মীয় আবয়ব দিয়ে জনগণের কাছে ভোট চাইতেছি। আসলে দেখেন, মানে সব দোষ খালি জামাত আর ধর্মীয় দল। ভাই ধর্ম তো সবাই পালন করি, এখন মসজিদে যান সবাই যে আসসালামু আলাইকুম, আমি আপনাদের সেবা করার জন্য দাঁড়াইছি, আপনারা আমাকে দেখবেন, দোয়া করবেন, কেন এই দোয়াটা কেন চান? মসজিদে কেন চান? বাইরে চান, জনগণের কাছে যায়, বাড়ি বাড়ি যায় চান। মসজিদে গেলে খুব মজা লাগে না, এক জায়গায় পাওয়া যায় সব লোকজন। মাহফিলে কারা যাচ্ছে বলেন তো? এখন তো এই যে শীতকালে মাহফিল হচ্ছে, খালি কি জামাত ইসলামের লোকে মাহফিলে যাচ্ছে? সব দলের নেতারাই মাহফিলে যাচ্ছে। এরপরে শর্ট করে ইস্তেহারের কথা বলছেন তো, ইস্তেহারটা আমরা রেডি করে ফেলছি। আমরা 22 জানুয়ারির পরে যে কোনো একটা সময় আমরা ভালো করে গণমাধ্যমকে সাথে নিয়ে, দেশের বিশিষ্ট নাগরিকদেরকে সাথে নিয়ে আমরা আমাদের ইস্তেহার ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। এখানে আমাদের মানে কাজ চলতেছে, খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। আর একটা কথা হলো যে আপনার এই যে কার্ড বিতরণ হচ্ছে, বলেন তো আচ্ছা কার্ড বিতরণ মানেটা কি? আপনি ফ্যামিলি কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, বেকার ভাতা দিবেন, এটা কি ভোটকে করা হচ্ছে না? লোভ দেখানো হচ্ছে না? আপনার যদি কার্ড দেন, কার্ড ঝুলাই দেন না কেন? রাস্তাঘাটে বড় বড় বিলবোর্ড করে ঝুলাই দেন, এইটা আমাদের কার্ড, এটাতে এটা থাকবে, সেটা দিলেই তো হচ্ছে। কিন্তু ইনে বিনে মানুষের কাছে যা বলতেছেন যে এই যে কার্ড দিয়ে গেলাম, এই কার্ডগুলো নিয়ে আসবেন আপনারা, আপনাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হবে, এটা তো আসলে এটা এর বিরুদ্ধে যাচ্ছে। আমাদের যে নির্বাচনের যে কি বলে ওটাকে, আচরণবিধি, কিন্তু নির্বাচন কমিশন দিব্যি দেখতেছে, শুনতেছে, এরপরে নিশ্চুপ আছে। একটা দলের প্রতি যদি এইভাবে সমর্থন চলে যায়, তাহলে তো মানুষ খুবই মানে এর মধ্যে আছে। দলের প্রতি তো সমর্থন যাবে মানুষের, কোনো না কোনো দলের প্রতি তো যাবে না। আপনাদের এই যে এই আচরণবিধির লঙ্ঘনের নিউজ যাওয়ার পর ওনারা চুপচাপ আছে, এভাবে কিন্তু চলে যাচ্ছে। এরপরে আপনার হলো দুর্নীতির কথা বলছেন, যে দুর্নীতি বিষয়ে আপনি উত্তর দিয়েছে। আর একটা কথা এখানে রাখছি, এটাই শেষ বলি, সেটা হলো বলছেন যে আপনারা তো নিজেরা দুর্নীতি করেন নাই, কিন্তু আগে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন নাই। এখন আমাদের কথা খুবই স্পষ্ট, আমরা বলেছি যারা আমাদের সাথে আসবেন তারা নিজেরা দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতিবাজ কাউকে প্রশ্রয় দিতে পারবেন না যদি এগুলো পারেন, এবং সংস্কারের কাজে কোনো বাধা দিতে পারবেন না। এই 3-4টা পয়েন্ট আমরা কিন্তু বলেছি যে এই কাজগুলো যদি আপনারা জোটে নিয়েছেন, জি জি জি, তারা কেউ দুর্নীতি করে আসে নাই, তাদের কোনো দুর্নীতির ইতিহাস, তারা আগামীতে কোনো দুর্নীতি করতে পারবে না। আগামীতে করবেন, আগামীতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে করতে পারবে না, কাউকে প্রশ্রয় দিতে পারবে না, আগামীতে ইনশাআল্লাহ তারা ভালো হয়ে যাবেন। আমি একটু এই পাশে আসতে চাই শরীফুজ্জামান ভাইয়ের কাছে। আমাদের হাতে সময় কম, আমরা একটু বেশি শুনেছি রাজনীতিবিদদের কাছ থেকে, আপনিও রাজনীতিবিদ, কিন্তু যেহেতু আপনাকে একটু ঈষৎ খোঁচাও দিয়েছি জাবেদ রাশিদ, বলেছে যে আপনারা কি করেছেন এত জোট টোট বানিয়ে, তো একটু আপনি বলবেন, অল্প সময় হাতে আছে, ধরেন 2.5 মিনিট। ধন্যবাদ। আমি প্রথমত বলি যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ থেকে নারী এবং নারী কমিশন সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে, তারপরে বামরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে তার পরের দিন বিকালবেলায়। সকল বামদের মধ্যে তো অনেক দল আছে, বামদের মধ্যে সিপিবি, বাসদ সহ যারা আছে তারা। রাসিন বলেছে যে বামরা গত শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, এটি সঠিক না, আংশিক সত্য। রাশেদ খান মেনন, হাসানুল্লাহ ইনু, তাদের ভূমিকা আর মুজাহিদুল ইসলাম সেলিমদের ভূমিকা এক ছিল না। তবে আমাদের এখানে সুবিধা হচ্ছে ঝড়ে মেরে দেওয়া। জুলাইয়ে সিপিবির কর্মী শহীদ হয়েছে, যখন কারফিউ হয়, কারফিউ ব্রেক করেছে উদীচীর নেতৃত্বে সংস্কৃতি, উদীচী তো আগুন দিয়ে দিল। হ্যাঁ, সবকিছু তছনছ করে দিতে হবে, ঘোষণা দেওয়ার পরে আগুন দেওয়া হয়েছে, তার আগে হয়নি। উদীচীর কর্মী প্রাণ দিয়েছে, প্রাণ দিয়েছে। তারপরে সবার প্রাণ, এর কারণটা সবার প্রাণের মর্যাদা কি এক না? সবার প্রাণ সমান না। কারণ হচ্ছে 24-এর যে আমিডামির নির্বাচন, যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মেজর আখতারুজ্জামান, এবং গত 1 বছর যিনি অনলাইনে অনবরত বলছেন শেখ হাসিনা ফিরে আসবে, যিনি গণ অভ্যুত্থানের সময় এই আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছিলেন, তিনি খুবই খারাপ ছিলেন। যখন হেলাল ভাইদের সাথে চলে এলেন, রাসিন সহ কেউ তার ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটি হতে পারে। তবে আমি শঙ্কিত যে অনলাইনে আমাদেরকে যে কিভাবে গালিগালাজ করা হচ্ছে, একটু পরে টের ভবিষ্যতে আর করবেন। আমি ওই জায়গাতে আসছি, মানে আপনি যখন আমার সাথে থাকবেন তখন আপনি ভালো, আপনি যখন আমার বিরুদ্ধে যাবেন তখন আপনার হচ্ছে 1000টা দোষ। এবং এই কাজটা এখন বামদের যে কৌশলটা, বামরা আওয়ামী লীগের লুঙ্গির ভেতরে থেকে নিজেকে আত্মরক্ষা করার কৌশল নেয়নি, এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদী যখন এসেছে বাংলাদেশে, হেলাল ভাইদের আমিরের অভিনন্দন জানিয়ে স্টেটমেন্ট আছে,
কিন্তু টিএসসিতে বামদের 19 জন মার খাওয়ার ঘটনাও আছে, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছিল। তার মানে এই না যে বামরা ওই সময় ভারতের যে সমস্ত অন্যায় কাজ, সুন্দরবন বিদ্যুৎ প্লান্ট সহ যে সমস্ত মার খেয়েছে তারা। সুতরাং আজকে যে বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য, এই যে নারী ইস্যুতে আমরা এখানে সংস্কারের কথা বলছি, আসলে কি আমাদের সংস্কার হয়েছে? আমরা একটা সংস্কৃতির পরিবর্তন চেয়েছিলাম শেখ হাসিনার বিপরীতে, পরিবর্তন হয়েছে। এই সরকারে যারা ছিলেন, ইনক্লুডিং গণ অভ্যুত্থানের প্রতিনিধিরা, গত 1 বছর তারা বলেছে আমরা আমাদের সম্পদের হিসাব দেব, যে কথাটা 2008 সালে আওয়ামী লীগ তার ম্যানিফেস্টোতে দিয়েছিল। তারপরে সে সম্পদের হিসাব দেয়নি এবং অনেক বেশি সম্পদ হিসাব করবে, হয়তো সময় পায়নি। তাহলে এই যে ছাত্র নেতারা যারা আমাদের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন, তাদের যে সরকারটা, সেই সরকারটা কেন সম্পদের হিসাবটা দিল না? এই প্রশ্নটা কি আমরা কখনো করেছি? হেলাল ভাই বললেন 5% নারী, হ্যাঁ আপনি সেটি দেননি, কিন্তু এটা তো সত্য। অক্টোবর মাসে যখন আমেরিকার প্রতিনিধি দল আপনাদের অফিসে এলো, আপনাদের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে, আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন। কারণ হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা কাজের পেছনে আমার একটা পলিটিক্যাল ইন্টারেস্ট কাজ করে। আপনি আমেরিকার প্রতিনিধির সাথে আপনার নারী নেত্রীদেরকে বসাতে পারলে আপনি কেন নির্বাচনে ওই যে প্রতিশ্রুতি আপনি করেছেন জুলাই সংস্কারে, জুলাই ঘোষণায়, সেটি আপনি মানছেন না কেন? সেটা আমেরিকানদের জন্য, বাংলাদেশের সংসদের জন্য তো না। এই অভ্যুত্থান তো তরুণদের অভ্যুত্থান। নির্বাচনে এনসিপি 95% তরুণকে মনোনয়ন দিয়েছে, গণ অধিকার পরিষদ 75%, ইসলামী আন্দোলন 43, জাতীয় পার্টি 23, জামাতের সংখ্যা শুনবেন 17, কম না, ঠিক আছে, 17, শতকরা 17। কিন্তু অভ্যুত্থানটা তো তরুণদের। তাহলে আমি অভ্যুত্থানের স্পিরিটের কথা যখন অন্য কেউ হয় তখন আমি বলে দিচ্ছি তুমি স্পিরিটের সঙ্গে নাই, কিন্তু নারীর ইস্যুতে তখন কিন্তু আমি নিজেদেরকে গুটিয়ে রাখছি। আচ্ছা, আমরা তরুণদের ইস্যুতে গুটিয়ে রাখছি। আমাকে বারবার বলছে যে আপনি সময় নাই, আমি শেষ করে দিচ্ছি। আপনি এই যে হলফনামা ইস্যুতে আমাদের পলিটিশিয়ানদের ভূমিকাটা দেখেছেন? তাদের যে পরিবর্তন হয়নি সেটিকে দেখেছেন? 10 ভরি স্বর্ণের মালিক যিনি, তিনি এসে বলছেন যে 10 ভরি সোনার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। যখন কিনেছেন তখন 1 লাখ টাকা ছিল। নেতার কিচ্ছু নাই, কিন্তু তার স্ত্রীর শত শত যখন উনি কিনেছেন ওইটাই তো দাম হবে। কখনো তিনি জিজ্ঞেস করছেন 30 বছর 40 বছর আগে কিনেছেন, তোমাকে আমি তো কিছুই দেইনি, তোমার এই যে শত শত ভরি সোনা কে দিয়ে গেল তোমাকে? আচ্ছা, আমরা কৃষক তার স্ত্রীকে জিজ্ঞেস করে দুলটা কোথায় পেয়েছো? আর আমাদের নেতাদের উদারতা দেখছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা। আমরা এবার স্নিগ্ধার কাছে যাই। স্নিগ্ধা, আপনি একটু বলবেন, আমাদের হাতে বেশি সময় নাই। এই যে নারীদের বেলায় যে এক ধরনের দ্বিচারিতা বা ত্রিচারিতাও আছে, ধরেন আমেরিকানদের সাথে কেউ বৈঠক করতে রাজি আছে কিন্তু সংসদে দিতে রাজি নাই, আবার সংসদে দিতে রাজি নাই কিন্তু আন্দোলনের একদম সামনে এবং ধরেন বিদেশে প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধিত্ব করতেও নারীরা গিয়েছে, যে নারী আবার দল ছেড়ে দিয়েছে। আবার ধরেন দলে অনেক নারী আছে তবুও কিন্তু তারা নারীদেরকে মনোনয়ন দেয় নাই, কিন্তু নারী নেত্রী আছে, কিন্তু এরকমও আছে। তো এই যে নারীদের বিষয়ে কেন আসলে দলগুলি এত বিমুখ? আপনি একবার বলেছেন, ব্যাখ্যা করেছেন, কিন্তু আপনি আসলে কি আশা করেছিলেন যে এইবারই এটা আপনি দেখতে পাবেন সংসদে, নাকি আপনি মনে করেন যে এটা আসলে অদূর ভবিষ্যতে দেখার সম্ভাবনা নাই? আমি তো আসলে সত্যিকার অর্থে জুলাইয়ের যে স্পিরিট, এবং জুলাইয়ের সময় শুধু না, 2017 থেকে লাগাতার আমি যে যখন করেছি বা যখন থেকেছি একদম অন স্পটে, আমার এক্সপেকটেশন ছিল খুবই ভিন্ন। মানে এটা নিয়ে যে আমার কথা বলতে হবে, আজকে এখানে আমি কথা বলবো, এটাই আমি কখনো ভাবি নাই। দুঃখটা ঠিক এখানেই বলেছি যে আর এই বিষয় নিয়ে আসলে আলাপ করাটাই খুব দুঃখজনক। এখানে 3টা জিনিস আমি আপনাকে বলি। আমার এখন রিয়েলাইজেশন, খুব পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের সময়ও মেয়েদেরকে সামনে দেয়া হয়েছিল, অর্থাৎ সেখানে আন্দোলনের একটা টুল হিসেবে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহৃত এই আন্দোলনে মেয়েরা হয়েছে। এখানে আরো বলি, শরীফ ভাই তো শুধু আমেরিকান ইসের কথা বলছেন, আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন, সম্ভবত ছাত্রী সংস্থা বা যারা আছে, সেখানেও কিন্তু প্রচুর মেয়ে আছে। তাহলে সেখান থেকে আপনি নেতৃত্ব তৈরি করতেন, ওটাও কিন্তু একটা মেসেজ দিত, কিন্তু সেটাও তারা করেন নাই। এখন ঘটনা কেন করেন না, এটা উত্তর তারা দিতে পারবেন, বা ওনাদের মাথাতেই আসে না, এটাও হতে পারে। সামনে করবো আপা আমরা ইনশাআল্লাহ। অথবা আপনারা সবই যদি সামনে করেন তাহলে আমরা বিশ্বাস করবোটা কিভাবে? কারণ পিছনের দিকে তাকালে তো বিপদ।
একের পর এক অন্য ধরনের চিত্র আমাদের সামনে চলে আসে। আমাদের সামনে তো একটা ভালো জিনিস দেখা দরকার ছিল, এনসিপির। আপনি আমাকে বলেন এনসিপি যে দলের থেকে যারা দাঁড়িয়েছে কজন, তারা কজন নারীকেই বা মনোনয়ন দিল, সেটাই সংখ্যাটাই বা এত কম হলো কেন? মানে সেটারও তো একটা ব্যাখ্যা লাগবে, তাই না? তারা 5% মেইনটেইন করছে, হ্যাঁ। যেটা সনদে আছে। না 5% আমরা তো আরো বেশি দিয়েছিলাম, দুজন পদত্যাগের কারণে কমে আরো হ্যাঁ, বেশি তারপরে কমে দিয়েছিল। গেছে। এখন আমার বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে একদম একটা ভয়ঙ্কর কথা বলি, এই কথাটা একটু মাথায় রাখবেন। আমি বলেছিলাম এখন পর্যন্ত আমরা জানি না, আমাদের সামনে খুব পরিষ্কারভাবে আমরা বুঝি না, কারণ আমাদের সামনে বারবার বলা হয় যে শরিয়া কায়েম করা হবে, এটা তো ইসের মধ্যে আছে। আমাদের সামনে কিন্তু এটাও বলা হয় যে এই পন্থায় যাবে। এবার আমি আপনাকে একটা ছোট্ট রিসার্চের ডাটাটা দিয়ে শেষ করে দিব। পৃথিবীতে ইসলামিক রিপাবলিক দেশ আছে মাত্র 5টি, অনলি 5, আর ইসলামিক শরিয়া অনুযায়ী চলা দেশ আছে 7টি। মানে শরিয়া ল আপনি ব্রেক করতে পারবেন এমন 7টি। কিন্তু সেই শরিয়া পার্থক্য আছে, ইরানের শরিয়া আর না ওটা সৌদি আরবের শরিয়া, ওটা রিপাবলিক আর ওটা এম্পায়ার, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলি, ইরান থেকে শুরু করে ইরানের 47, এখন তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনাকে মনে করিয়ে দেই যে সকল রাষ্ট্রে এই ঘটনাটা ঘটেছে। আমি জাস্ট একটা রিসার্চ বেস ডাটা দিচ্ছি। মাশা আমিনের কথা চিন্তা করেন, 2022 সালে শুধুমাত্র একটি হিজাব সে পরেওছে, হিজাব ঠিক মতো পড়া হয়নি দেখে সেই রাষ্ট্র কিন্তু তাকে মেরে ফেলেছে। আপনার কাছে এক্সাম্পল, পাকিস্তানের দিকে তাকান, মেয়েরা পড়তে চেয়েছে, মালালা ইউসুফকে শুট আউট করা হয়েছে। আফগানিস্তান 2026 সালে বসে আছি, আফগানিস্তানে ঠিক এই মুহূর্তে আমি সকলকে বলবো দয়া করে যদি একটুখানি দেখবেন, সেখানে ক্লাস 2 তো ভালো কথা, সেখানের মেয়েদেরকে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলা হয়েছে যে তারা কোনো ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবে না, ঘরের ভেতরে পর্যন্ত তারা জোরে কথা বলতে পারবে না, পাবলিকলি তাদের কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাকে সৌদি আরব যার কথা আপনি বলছেন, সেখানে তো আপনারা সবাই জানেন, সদ্য তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। আমি একজন শিক্ষক যে কিনা আমেরিকাতেও পড়িয়েছি, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে পড়িয়েছি, কিন্তু আমি এলিজেবল না সেই রাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার জন্য। তাহলে এই বাংলাদেশে যেখানে 4.5 কোটির উপরে নারী আছে, সেই নারী শ্রমিক যার অর্থনীতির সাথে নারীর এত যুক্ততা আছে, সেই সকল ইস্যুকে আপনি কোন প্রোপাগান্ডা এবং কোন ইলিউশনের মধ্যে রেখে কি বলতে চাচ্ছেন, এটা জানার অধিকার এই বাংলাদেশের নাগরিকদের নাই? তারা ম্যানিফেস্টো দিলে নিশ্চয়ই আপনি জানতে পারবেন। আপনার প্রশ্ন খুবই লেজিটিমেট। আমরা এবার অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আজকে শেষ করতে চাই, আমাদের হাতে বেশি সময় নাই। একজন বিশিষ্ট দর্শকের অনুরোধ আছে যে আপনি একটু মুস্তাফিজ কেন খেলতে পারলো না, এটা নিয়ে 1 লাইন 2 লাইন বলবেন, কিন্তু এটা একদম শেষে বলেন। আপনি আজকের যে আলোচনা শুনলেন, আপনার কি মনে হয় কতটুকু বিশ্বস্ততা রয়েছে এই দলগুলির জুলাই সনদের প্রতি? এবং আপনি একবার বলেছেন যে একদমই নাই, এবং আপনার কি মনে হয় শেষ পর্যন্ত গণভোট হ্যাঁ হলো না হলো, কেউ জিতলো কেউ হারলো ভোটেও, সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত কি আসলে এই জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হবে আমাদের সংসদে? জুলাইয়ের চেতনাটা যাদের মাধ্যমে আসছে, যারা জুলাইয়ের আন্দোলনে যারা বিজয়ী যে গোষ্ঠীটা, তাদের হাতেই জুলাইয়ের চেতনা প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে, এখনই হচ্ছে। আর তখন কি হবে আল্লাহ মালুম। আমি সংক্ষেপে সবগুলি বলি। জোট নিয়ে যে আলোচনাটা হচ্ছে, জোটটা হলো জানেন, এই পলিটিক্যাল পার্টিগুলো এই রাষ্ট্রটাকে একটা বড় কেক মনে করে, এই কেকের কতটুকু অংশ আমি খাবো, এর একটা কম্পিটিশন চলছে এখন। আমার সঙ্গে যদি 5 জন লোক বেশি থাকে, তাহলে আমার ভাগে একটু বড় ভাগটা আমি পাইতে পারি। এটা হলো জোট। এর বাইরে আর জোটের কোনো অস্তিত্ব নাই, জোটের যে কোনো নীতি নাই, কোনো নৈতিকতা নেই, কিচ্ছু নাই। এটা হলো জোট বাংলাদেশে মানুষের জন্য, জনগণের জন্য সবসময় এরকম জোটই হয়েছে, সবসময় এরকম জোট, সবসময় এরকমই ছিল। বললাম তো, কে জানি বলো না যে আওয়ামী লীগ আজকে থাকতো ফিল্ডে। আজকে তো মির্জা ফখরুল বলতেছে যে প্রতিদ্বন্দ্বী তাদের দল তো বড় দল তো আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ থাকতো আজকে জামাত বিএনপির সঙ্গে জোট করতো, জামাতকে একা এসব করতো নাকি? মাথা খারাপ হয়েছে আপনার? এটা বোঝাই যায় না ভাই। কাজে এইগুলির মধ্যে জনগণের জনস্বার্থ, জনগণের ভাগ্য, এগুলো বোগাস কথাবার্তা, এগুলো বোগাস। আচ্ছা, আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে জুলাইয়ের চেতনা কি আসলে সংসদ যেভাবেই হোক, ধরেন সংসদ নির্বাচনের 2 পক্ষ বিজয়ী হবে কেউ না কেউ, এবং গণভোটে হ্যাঁ অথবা না হবে, কিন্তু আপনার কি মনে হয় যে সবগুলি দলই তো জুলাই চেতনার কথাই বলেছে, তাহলে এই চেতনা কি আসলে অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে? যদি হয় তাহলে স্নিগ্ধার এই কথাগুলো কই যাবে? গণভোট এখন যেটা হচ্ছে, এটা হলো গিয়ে মানে আমি মনে করি উচিত না। যেমন ধরেন আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, জামাত আছে, সবগুলো পলিটিক্যাল পার্টি কিন্তু গণভোটের পক্ষে বিপক্ষে বলতে পারে। এটা আমি খারাপ মনে, কারণ তাদের এটা পলিটিক্স, সরকার বলতে পারে না।
কারণ সরকার তো আমার কাছ থেকে টাকা নেয়। সরকার বলতে পারে না আপনি আপনার বাসায় চাকরকে বললেন তুমি বাজার করে নিয়ে আসো, মাছ নিয়ে আসো, সে বলতে পারে না না মাছ দরকার নেই, আপনি মাংস খান। সে আমার কাছে বেতন নিচ্ছে, সে বলতে পারে না। ব্যাংকগুলিতে বলা হয়েছে ব্যাংকের যে সিএসআর এর টাকা সেটা দিয়ে তারা হার পক্ষে পরিচালনা চালাবে, এটা ব্যাংকগুলো বলতে পারে না। বাংলাদেশ ব্যাংক এই ধরনের অর্ডার দিতে পারে না, কথা পরিষ্কার। তারা দিচ্ছে, গাইড করে দিচ্ছে। এবং এটা দেওয়াতে আমার বরং এই হা ভোট নিয়ে, হা না ভোট নিয়ে যে নিরপেক্ষতা সেটা তারা ক্ষুণ্ণ করতেছে। তার এটা মানে মূল কথা। আপনি বলতে চাইছেন যে সরকার গণভোট দিতে সবাই আসুক, এটা বলতে পারে, কিন্তু হ্যাঁ দিবে না না দিবে এটা বলতে পারে না। আচ্ছা, এটা বলতে পারে না। আচ্ছা, এইগুলো শেষ যে কথাটা মুস্তাফিজদের বলি, মুস্তাফিজ দিয়ে কিন্তু ভাই ভারত একটা চেঙ্গির মধ্যে পড়ে গেছে। এটা হলো আমার বক্তব্য। আপনি তো বেশ একটা শব্দ ব্যবহার করলেন। হ্যাঁ, ভারত একটা মানে যেটাকে মাইনকা চিপা বলে, সে মনে করছে সেটা চেঙ্গি মানে বাদ দিয়ে দিলাম, আচ্ছা, কি আর হবে। কিন্তু বাংলাদেশ যে ভূমিকা নিচ্ছে, আমি এই ভূমিকাকে স্যালুট জানাই। এটাই হওয়া উচিত ছিল। তুমি আমার একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবা, তাকে তুমি নিলাম করে কিনে নিচ্ছ, নেওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তাকে চাইছে, অনুমতি চাইছে, অনুমতি দিচ্ছে, দেওয়ার পর একতরফাভাবে তুমি বলতে পারো না যে তোমাকে আমি খেলতে দিব না। এটা ভারত মহা অন্যায় করছে। এবং অন্যায় কেবল না, সে আমাদের দেশের যে সার্বভৌমত্ব বলতে গেলে এটাকে অস্বীকার করছে, যে এটা কি দেশ হলো নাকি, করে দিলাম হয়ে গেল। এখন কেমন লাগে, এখন সারা দুনিয়ার কথা চেকিং, এখন এইটা বলে ওইটা বলে সেটা বলে। বাংলাদেশের যে ভূমিকা আমি দেখতেছি খুবই ভালো, ভারতের শিক্ষাও দরকার আছে। এখন ভালো লাগে না, এখন পাকিস্তান বলছে আমরা খেলাবো। এখন কেমন বেঁচে এটাই বা কেমন, ভারত কিছু না করলে পাকিস্তান হ্যাঁ বলে, আর পাকিস্তান কিছু না করলে ভারত হ্যাঁ বলে। কিন্তু আমাদের তরুণরা তো বলছে পিন্ডিও চায় না, দিল্লিও চায় না। ভাই চাওয়া চাই ব্যাপার না, দিল্লি না পাইলে পিন্ডিতে যায় করছে এটা ভাই ক্রিকেটীয় কোনো ইয়ে বলতে পারেন। আমাদের এখানে মোদি আসছিল, মোদিতে আসছিল, আসার পরে এখানে কেন বিক্ষোভ করছে, ওদেরকে ধরছে না, ধরছে তো। মোদি আসা পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু আপনি তো একজন, সে তো আমাদের অন্য রাষ্ট্র থেকে আসছে রে ভাই, এটা পারেন না। তবে আপনি বলতে চান যে ভারতের এই কাজটি অসম্মানজনক হয়েছে এবং এখানেই শেষ করা দরকার। আমাদের আজকে